14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী জাতীয় নির্বাচনের পর থেকে কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়। তত্ত্বাবধায়ক সরকার ফেরায় সফলতা পেল দীর্ঘদিনের আন্দোলন, বলছে বিএনপি। ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ আখ্যা জামায়াতের, ফের পাতানো ভোট হলে প্রতিহতের হুঁশিয়ারি। শেখ হাসিনার ফাঁসির রায় ঘিরে বিচারক প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় শনাক্ত 4, গ্রেফতার 1। আশুলিয়ার মামলায় রাজসাক্ষীর জেরা নিয়ে ট্রাইব্যুনালে হট্টগোল। নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে আগুন বোমাবাজি। আইনেই আছে নাশকতাকারীদের গুলির নির্দেশনা, বলছে ডিএমপি। জানমালের নিরাপত্তায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং 34 বার অস্ত্রোপচার, ভেন্টিলেশনে 8 দিন। মাইলস্টোন ট্র্যাজেডির 4 মাস পর সুস্থ হয়ে বাড়ি ফিরল 12 বছরের আরিয়ান। সন্তানকে ফিরে পেয়ে বাবা মায়ের স্বস্তি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এ ব্যবস্থা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করেন আপিল বিভাগ। রায়ে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি, জামায়াত সহ সব পক্ষের আইনজীবীরা। আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলে দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এরপর 3টি বিতর্কিত নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি, জামাত সহ একাধিক পক্ষ। বৃহস্পতিবার যার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়, যা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের পূর্বের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ। এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা, অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাটটাকে গ্রহণ করলো কিনা। আপিল বিভাগের রায়ে স্বস্তিতে বিএনপি, জামাত সহ সব পক্ষ। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। আমরা খুশি যে আজকের রায়ে আদালত আমরা যেই 58C ধারা নজরে এনেছিলাম সেটার উল্লেখ করে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভলি অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। অ্যাটর্নি জেনারেল বলছেন, দেশের গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় মাইল ফলক হয়ে থাকবে এই রায়। ওই রায়টা রিভিউয়ের মাধ্যমে যখন এটা রেস্টোর্ড হলো, বাতিল করে দিয়ে গণতন্ত্র তত্ত্বাবধায়ক রেস্টোর্ড হলো রিভিউয়ের মাধ্যমে, এই রিভিউয়ের পরে এই জাজমেন্টের উপর রিভিউ করে হবে না, অন্য কোনো জাজমেন্টে এসে সেটা আলাদা ফাইন্ডিং দেবে। এই সাবজেক্টের উপরে ত্রয়োদশ সংশোধনের উপরে এইটা এখন ফার্স্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। সেকেন্ড রিভিউ আমাদের আইনে পারমিট করে না। 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনে তৎকালীন বিএনপি সরকার, যার অধীনে হওয়া 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে। 2009 সালে ক্ষমতায় এসে আদালতের এক বিতর্কিত রায়ে এই ব্যবস্থা বাতিল করে সংবিধানের 5ম সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। বর্তমান অন্তর্বর্তী সরকারেরও এই মডেলে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করারও আহ্বান তার।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে দীর্ঘ সময় ধরে মাঠে আন্দোলন করে বিএনপি সহ অন্যান্য দল। অবশেষে আপিল বিভাগের রায়ে ফিরে এলো নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সরকার ব্যবস্থা। বহুল প্রতীক্ষিত এ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা, যা দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কিভাবে গঠন করব সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা সম্ভব। পরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে যোগ দিয়ে চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হলেও আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় পরিচালিত হওয়ার আহ্বান জানান আমির খসরু। এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি। আমি বলবো, আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে। যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে, আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন। কোনো অনির্বাচিত সরকার নয়, দেশের অচল অবস্থা কাটাতে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জরুরি বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই জন্যই তো আমরা এত বছর। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। 2014, 18 এবং 2024-এর তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত নির্বাচন। কেয়ারটেকার সরকার না থাকলে বা এই ধরনের একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্বল্য উদাহরণ। শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের 3 বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় 4 জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। হুমকির সঙ্গে জড়িত বেশ কয়েকটি ফেসবুক পেজও শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। এদিকে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর মামলায় রাজসাক্ষীকে জেরা করাকে কেন্দ্র করে আসামি পক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাকবিতণ্ডা হয়। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগের দিন থেকেই একের পর এক হুমকি আসতে থাকে 3 বিচারক, চিফ প্রসিকিউটর সহ অন্য প্রসিকিউটরদের কাছে। রায়ের পর হুমকির কথা জানান চিফ প্রসিকিউটর নিজেই। বলা হয়, ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহার করে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই আসামিরা বিচার চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী, বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই দায়ে কিন্তু আসামি শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ডও হয়েছে। সুতরাং এটা প্রমাণিত আদালতের মাধ্যমে যে তারা হুমকি ধামকি দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের জনগণ, এই প্রশাসন, এই বিচারের সাথে সম্পৃক্ত কেউই এই হুমকিতে ভয় পাননি। অভিযোগ তদন্ত নামে প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তথ্য প্রযুক্তি ব্যবহার করে হুমকির সঙ্গে জড়িত 4 জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা। তারা খুব কনফিডেন্স ছিল, দৃঢ় বিশ্বাস ছিল তাদেরকে আসলে শনাক্ত করা যাবে না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রযুক্তির মাধ্যমে তাদেরকে নির্ণয় করা গিয়েছে। মিলিয়ন ফলোয়ারের পেজের অ্যাডমিন সে ইতিমধ্যে আমাদের এই সরকারকে চ্যালেঞ্জ করে অনেক রকমের পেজ যেগুলো আমরা আসলে শনাক্ত করতে পারি না, এরিয়া দেখাচ্ছে দেশের বাইরে, আসলে সে বাংলাদেশ থেকে বসে এটা চালনা করছিল। প্রসিকিউটর ও বিচারপতিদের হুমকির সঙ্গে জড়িত বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিকেও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি। তারা বিদেশি নাম্বার ব্যবহার করছে, লোকাল কোনো বাংলাদেশের নাম্বার ব্যবহার করছে না এবং বিভিন্ন রকমের প্লে স্টোরে
আপনার ফ্রি কিছু নাম্বার পাওয়া যায়, স্প্যাম নাম্বার, সেই নাম্বার থেকে তারা বিদেশি সেজে আমাদেরকে হুমকি দিচ্ছিল। তো পরবর্তীতে আইপিডিআর টাওয়ার ডাম প্রযুক্তি মাধ্যমে আমরা এই টোটাল গ্রুপটির মধ্যে মূল যিনি অ্যাডমিন তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। ব্যাপারটা এখন আইনি প্রক্রিয়া আছে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রাজসাক্ষী আফজালুলের জেরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাকবিতণ্ডা হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ে বিচার কাজ বন্ধ ছিল প্রায় 1 ঘন্টা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে আগুন বোমাবাজি। যারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে নাশকতা করছে তাদের গুলি করার নির্দেশনা পুলিশ আইনেই আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, নাশকতার চেষ্টা করলে ঢাকাবাসীর জানমালের নিরাপত্তা দিতে আইনের কঠোর প্রয়োগ করবে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। পুলিশ সদস্য আর্থিক সুরক্ষা এবং মানসিক বাহিনীর সদস্যদের ওপর এমন ককটেল হামলার সমালোচনা করে ডিএমপি কমিশনার বলেছেন, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে মনোবল হারাতে পারে পুলিশ। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে। নাশকতা রোধে গুলির নির্দেশের ব্যাখ্যাও দেন কমিশনার। বলেন, এটা পুলিশের আইনে আছে। নগরবাসী জানমাল রক্ষায় কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারিও নগর পুলিশ প্রধানের। এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা না, এদেশের বেসিক আইনে বলা হয়েছে। আপনারা আইনটা দেখেন, আমি কোনো নির্দেশ দিই না। এখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা আছে। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। আমরা আইন প্রয়োগ করব। কথা বলেন সম্প্রতি ধানমন্ডি 32 নম্বরে উত্তেজনা নিয়েও। কমিশনার দাবি করেন, অরাজকতা রোধে বাধা দিয়েছে পুলিশ। আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়, আমরা আপনাদেরকে সেবা দিতে চাই। আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে, ঢাকা শহরে, দেশে একটা অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে। রাস্তায় আন্দোলনে নেমে পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহায়তার আহ্বান ডিএমপি কমিশনারের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন আজ। 1961 সালে ঢাকায় জিয়া পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমান। ১/১১ সরকারের আমলে দেশ ছাড়ার পর 17 বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করছেন তিনি। তার স্ত্রী জুবাইদা রহমান ও একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে লন্ডনে আছেন তিনি। তার জন্মদিন উপলক্ষে কেক কাটাসহ কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন পালন না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। এদিকে তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্স হ্যান্ডেলে স্ত্রী ও কন্যার সঙ্গে ছবি দিয়ে আজ সকালে নারীদের নিয়ে স্ট্যাটাস দেন, যেখানে নারীদের সুরক্ষা ও অধিকার রক্ষায় 5টি সুপারিশ তুলে ধরেন তারেক রহমান। চৌত্রিশ বার অস্ত্রোপচার হয়েছে, ভেন্টিলেশনে ছিল 8 দিন। দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাবা মায়ের কাছে ফিরল মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত আরিয়ান আফিফ। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে পরামর্শ এবং দীর্ঘ প্রক্রিয়া শেষে সুস্থ হয়েছে আরিয়ান। যতদিন পুরোপুরি সুস্থ না হবে ততদিন ফলো আপ করা হবে বলে জানান চিকিৎসকরা। ও না থাকলে আমার ঘরের দরজাটা বন্ধ ছিল, আজকে সেই দরজাটা খুলবে। মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতার কথা মনে করিয়ে দিচ্ছে এই মায়ের কান্না। 21 জুলাইয়ের সেই ভয়াবহতায় গুরুতর আহত হয় 12 বছর বয়সী শিশু আরিয়ান। হাসপাতালে আনার পর থেকে তার প্রতিটি দিনই ছিল জীবন বাঁচানোর লড়াইয়ে। দীর্ঘ 4 মাস চিকিৎসার পর অবশেষে সুস্থভাবে মায়ের বুকে ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির সেই ভয়াবহ বিমান বিধ্বস্তে আহত শিশু আরিয়ান আফিফ। বৃহস্পতিবার সকালে আরিয়ানের বাড়ি ফেরা উপলক্ষে সংবাদ সম্মেলন করে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। চিকিৎসকরা জানান, মাইলস্টোন বিমান দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয় আরিয়ান। দুর্ঘটনার সেই দুঃসহ স্মৃতি ভুলে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় আরিয়ান। আর ছেলেকে সুস্থভাবে ফিরে পেয়ে আবেগ আপ্লুত আরিয়ানের মা। আমার কোনো নিজের মধ্যে আমি অসুস্থতা ভাব রাখতেছি না, যে বাহার যেতেছি, আমি চিন্তা করছি আমি সুস্থ একদম।
আমি বাচ্চাটাকে নিয়ে বাসায় ফিরবো আজকে। আমার কত যে আনন্দ আমি বুঝাইতে পারবো না। 40% বেশি দগ্ধ হওয়া আরিয়ান ছিল আইসিইউতে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 8 দিন ভেন্টিলেশনে রাখা হয়। ছিল নানা জটিলতা, হয়েছে 34 বার অস্ত্রোপচার। তবে সব আশঙ্কা উপেক্ষা করে জীবনযুদ্ধে জয়ী হওয়ার সে গল্পই জানালেন চিকিৎসকরা। ওর প্রথম থেকে একটু ডিফিকাল্ট কেস ছিল, তার সাথে ওর এই বার্নের সাথে সাথে ওর মেন্টাল ট্রমাটাও ছিল অনেকগুলা ড্রেসিং ছিল এবং আন্ডার অ্যানেস্থেশিয়া ড্রেসিং এবং অনেকগুলো সার্জারি করা লেগেছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের মধ্যে এখনও চিকিৎসাধীন রয়েছে 2 জন। দ্রুতই সুস্থ হয়ে তারা বাড়ি ফিরবে বলে আশা প্রকাশ করেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। আজকে পর্যন্ত আরিয়ান সহ 34 জন আমরা তাদেরকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠাতে পারছি, আর বাকি 2 জন এখন আমাদের কাছে রয়েছে। সুস্থদের নিয়মিত ফলো আপ সহ মানসিক পরিচর্যার জন্য কাউন্সেলিং করা হচ্ছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বান্দরবানের রুমার কেওক্রাডুং সড়কে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে 11 জন পর্যটক আহত হয়েছেন। পুলিশ জানায় ভোরে বগালেক থেকে চাঁদের গাড়িতে গাইড সহ 13 জনের একটি টিম কেওক্রাডুং যাচ্ছিল। পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা 11 জন পর্যটক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে পাঠানো হয় বান্দরবান সদর হাসপাতালে। আহতরা সবাই কুষ্টিয়ার বাসিন্দা। 9 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার সহ 3 দফা দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে একযোগে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। 3 শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুপুরে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটে জড়ো হন। পরে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি হোটেলে ফাইন্যান্স বিভাগের 3 শিক্ষার্থী খাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত একজনকে রামদা দিয়ে আঘাত করে এবং 2 জনকে তুলে নিয়ে যায়। পরে রাত 11:15টার দিকে তাদের ফেলে রেখে যায়। আহত 2 জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত এবং এই যে আমাদের সাথে এখনো কোনো যোগাযোগ করে নাই। আজকের মধ্যে আমরা এখানে এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। প্রশাসন, পুলিশ সহ আশপাশে যারা দায়িত্বরত আছে তাদের প্রতি আমাদের প্রশ্ন যে তারা কেন আমাদের ভাইকে বাঁচাতে আসলো না, আজকে আমাদের ভাই মেডিকেলে কেন? এখানে রাকসুরও কেউ জড়িত না, এখানে ছাত্র শিবিরেরও কেউ জড়িত না। অযথা এই ব্যাপারগুলো প্রচার করা হয়, মানে মূল সমস্যাটাকে বাইরে গিয়ে ওরা জলঘোলা করার চেষ্টা করে। এই চেষ্টাটা আমরা এগুলো ধিক্কার জানাই। সিলেটের বিয়ানীবাজারে বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত একটি দেশীয় শটগান উদ্ধার হয়েছে। র্যাব জানায় বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জলডোব কালীপহর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাঁশঝাড়ের ভেতর লুকিয়ে রাখা শটগানটি উদ্ধার করা হয়। নাশকতার উদ্দেশ্যে এটিকে এয়ার গান থেকে রূপান্তর করে 12 বোরকা টিজ ফায়ার যোগ্য করা হয়েছিল। অস্ত্রটি পুরোপুরি সচল অবস্থায় পাওয়া যায়। এদিকে 2024 সালের 5 অগস্ট থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 24টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, 100 রাউন্ড গুলি, 4টি ম্যাগাজিন, 3355 গ্রাম বিস্ফোরক ও 18 ডেটোনেটর উদ্ধার করেছে র্যাব 9। ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালের সম্পদের খোঁজে একাধিক দফতরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে 755 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তদন্ত করেছে সংস্থাটি। গত 8 অক্টোবর দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে 112 কোটি টাকার অবৈধ সম্পদ ও 755 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। তদন্ত পর্যায়ে অর্থ পাচার করে কলকাতা ও অস্ট্রেলিয়ায় 6টি জুয়েলারি শোরুমের তথ্য উপাত্ত সংগ্রহের উদ্যোগ নিয়েছে তদন্তকারী কর্মকর্তা। অভিযোগে বলা হয়, চাচা পান্না আগরওয়ালের হাত ধরে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় এসে 2 দশকের ব্যবধানে ধনকুবের বনে যান দিলীপ। আওয়ামী লীগ সরকারের আমলেও দিলীপের বিরুদ্ধে 3 দফা অনুসন্ধান করলেও প্রতিবারই দায়মুক্তির সনদ পেয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ প্রত্যয়। 4 দিনের নৌ সমাবেশে অংশ নিতে সকালে চট্টগ্রাম ছেড়ে যায় যুদ্ধজাহাজটি।
এর মাধ্যমে আঞ্চলিক নৌ নিরাপত্তার কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাহিনীর সদস্যদের পেশাগত মান উন্নয়ন হবে বলে আশা সংশ্লিষ্টদের। সুসজ্জিত বাদক দলের পরিবেশনায় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয়কে। শ্রীলঙ্কার নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি উদযাপনে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণের জন্য কলম্বোর উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের নেভাল ছেড়ে যায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয়। এর আগে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান ১৫০ কর্মকর্তা ও নৌ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে নৌবাহিনীর অংশগ্রহণ আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে, পাশাপাশি নৌ সদস্যদের পেশাগত মান উন্নয়নে সহযোগিতা করবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে দক্ষতা অর্জন করেছেন এ সফরে তার সার্থক প্রতিফলন থাকবে। বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনীর তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি অন্য দেশের নৌবাহিনী সম্পর্কে জ্ঞানার্জন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ শেষে জাহাজ প্রত্যয় আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রাম ফিরে আসার কথা রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পুনঃখনন করা সিলেটের কৈলাসটিলা ১ গ্যাস কূপ থেকে প্রায় ৫০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া গেছে। গোপালগঞ্জের কৈলাসটিলা ১ কূপ থেকে উত্তোলন করা গ্যাস ২-১ দিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানান সিলেট গ্যাস ফিল্ডের কর্মকর্তারা। ১৯৬১ সালে আবিষ্কৃত হয় গ্যাস ফিল্ডটি। পঞ্চমবারের মতো পুনঃখনন শুরু হয় চলতি বছরের ১২ আগস্ট। ১৬০০ সিএফটি গ্যাস মজুদ আছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। বাপেক্সের পুনঃখনন কাজে ব্যয় হয়েছে ৭৩ কোটি টাকা। এর আগে ২০১৮ সালে পুনঃখনন করা হয় গ্যাস কূপটি। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজা সিটি ও খান ইউনিসে দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও ২৮ ফিলিস্তিনির, আহত ৭৭ জন। ইসরায়েলের দাবি, হামাসের সদস্যরা সেনাদের লক্ষ্য করে গুলি চালানোয় জবাব দেয় তারা। এছাড়া ইয়েলো লাইন অতিক্রম করায় কয়েকজনকে গুলি চালানোর কথাও জানায় নেতানিয়াহু বাহিনী। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির আয়নাতা শহরে কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। এতে বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘটেছে প্রাণহানি। হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লেবাননের দক্ষিণাঞ্চলের তায়ার ফিলসি শহরেও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। অবরুদ্ধ গাজা উপত্যকাতেও চলছে ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটি ও খান ইউনিসে আহত হয়েছেন নারী, শিশুসহ অনেকে। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, ইয়েলো লাইন অতিক্রম করায় হামলা চালায় সেনারা। ইসরায়েল আরও দাবি করে, খান ইউনিসে সেনাদের লক্ষ্য করে হামাসের সদস্যরা গুলি চালিয়েছিল। এর জবাবে সেখানে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি হামলার আতঙ্কের মাঝে গাজাবাসীর জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তীব্র ঠান্ডা। আশ্রয় শিবির ও এর আশপাশে শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছে অস্থায়ী ঘর ও তাঁবুতে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করছে উপত্যকার ২/৩ শিশু। এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী জাতীয় নির্বাচনের পর থেকে কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়। তত্ত্বাবধায়ক সরকার ফেরায় সফলতা পেল দীর্ঘদিনের আন্দোলন, বলছে বিএনপি। ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ আখ্যা জামায়াতের ফের পাতানো ভোট হলে প্রতিহতের হুঁশিয়ারি। এবং শেখ হাসিনার ফাঁসির রায় ঘিরে বিচারক প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় শনাক্ত ৪, গ্রেফতার ১। আশুলিয়ার মামলায় রাজসাক্ষীর জেরা নিয়ে ট্রাইব্যুনালে হট্টগোল। এ ছিল বিকেল ৩টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।